দুর্ঘটনা রোধে লেন ভিত্তিক গতি আলাদা না করে একই সড়কে বিভিন্ন যানবাহনকে ভিন্ন গতিতে চলতে বলায় এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। কোন সড়কে 4 ধরনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে, এতে দুর্ঘটনা না কমে বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। দ্রুত যাতায়াতের জন্য নির্মিত হাজার কোটি টাকার এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলোকে স্বল্প গতিতে চলতে বলায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শরীয়ত খানের রিপোর্ট। রাজধানীর ৩০০ ফিট মহাসড়ক, 12 লেনের প্রশস্ত আধুনিক সড়ক পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন বাইকার ও বিভিন্ন যানবাহনের চালকরা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দেয় সরকার। যানবাহন ভেদে সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ 40 ও মহাসড়কে সর্বোচ্চ গতি 80 কিলোমিটার। রাজধানীতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি 30 কিলোমিটার বেঁধে দিলেও তাদের জন্য আলাদা লেন রাখা হয়নি। এই নগরেই বাসের গতিসীমা 40 কিলোমিটার। ফলে একই লেনে ভিন্ন গতিসীমার যানবাহন কি করে চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গাড়ি প্রাইভেট চলে যাচ্ছে, 50-60 টানতেছে, তখন কি আমি 30 নিয়ে বসে থাকবো? তখন পিছন দিয়ে আমার আরেকজন মেরে দিবে। 30-এ যাচ্ছি, উনি 40 যাচ্ছে, আমাকে ধাক্কা দেয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে দুটি লেনেই সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, অথচ চলাচলকারী যানবাহনকে 3 ধরনের গতিতে চলতে বলা হয়েছে। 2 লেনে 80 দেয়া, কিন্তু দুইটা গাড়ি 50-50 চলতেছে, আমার গাড়ি তো 80 স্পিড। কারণ আমি কোথায় যাব? এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে যানবাহনের গতি পরীক্ষা করেন পুলিশের কর্মকর্তারা। নতুন গতিসীমা নিয়ে তারাও বিপাকে। মোটরসাইকেল 50 দিবেন আর বাস 80 দিবেন, সেক্ষেত্রে এটা সম্ভব না। যে মনে করেন যে মোটরসাইকেলকে অনেক সময় বাস বালু দিয়ে ফালাই দিতে পারে, অ্যাক্সিডেন্ট হবে। যানবাহনের গতি কমিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে চায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে যে পদ্ধতিতে গতিসীমা নির্ধারণ করা হয়েছে তাকে বিজ্ঞানসম্মত নয় বলছেন এই বিশেষজ্ঞ। একই লেনে 4 ধরনের যানবাহন ভিন্ন ভিন্ন গতিতে চলছে। যখনই আমার সামনে কম গতিসীমার কোনো যানবাহন থাকবে, আমাদের চালকদের মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করবে বারবার ওভারটেকিং করার জন্য, এবং ওভারটেকিং কিন্তু সবচাইতে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে। আমরা যে মুখোমুখি সংঘর্ষগুলি দেখি, সেটা আসলে এই যে বারবার ওভারটেকিং করার যে একটা প্রবণতা আমাদের চালকের আছে, তো আমরা অনেকটা জেনে বুঝেই কিন্তু এই প্রবণতা আরও বাড়ানোর চেষ্টা করছি। দুর্ঘটনা কমাতে সড়কের গতি না কমিয়ে যানবাহনের শৃঙ্খলা ফেরানোই জরুরি। দুর্ঘটনা কেন ঘটে তার পিছনে যে আসলে ঝুঁকিগুলি আছে, যে দুর্বলতাগুলি আছে, সেই জায়গায় আমাদের এনফোর্স করতে হবে। দক্ষ চালক তৈরি করতে হবে, যানবাহনকে ফিট করতে হবে, যানবাহনকে আধুনিকায়ন করতে হবে। এখন আমি এক্সপ্রেসওয়ে করলাম, এত বিনিয়োগ করে এক্সপ্রেসওয়ে আমি গতি কমিয়ে দিব, এটা আসলে বিজ্ঞানসম্মত কোনো পদক্ষেপ হতে পারে না। একদিকে মহাসড়কে মোটর বাইকের সর্বোচ্চ গতি 60 কিলোমিটার বেঁধে দেয়া হচ্ছে, অন্যদিকে 350 সিসির বাইক আমদানির অনুমোদন দেয়া হচ্ছে। এতে কর্তৃপক্ষের সিদ্ধান্তেই সমন্বয়হীনতা স্পষ্ট হচ্ছে। ঢাকা মাওয়া এই মহাসড়কের মতো দেশের বেশিরভাগ মহাসড়কের এক পাশে লেন রয়েছে মাত্র 2টি। সেখানে যানবাহনের জন্য 4 ধরনের গতিসীমা নির্ধারণ করে দেয়ায় দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন চালকরা। এমন পরিস্থিতিতে কেউ মানছেন না গতিসীমা, চলছেন নিজেদের মতো করে। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে শরীয়ত খান, RTV। দর্শক, এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। সাইফুল, মহাসড়কে যানবাহনের গতির প্রভাব ও দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। যে ফারিয়া যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এই মহাসড়ক এবং মহাসড়কে কীভাবে গাড়ি চলবে সেটি নির্ধারণ করে দিয়েছিলেন আসলে সড়ক পরিবহন ও সেতু বিভাগের পক্ষ থেকে, এবং যেটি গত 8 তারিখ থেকে কার্যকর হয়েছে। সেই বিধিমালা অনুযায়ী এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের চলার কথা সর্বোচ্চ গতিতে ছিল 60 কিলোমিটার, জাতীয় মহাসড়কে ক্যাটাগরি এ 50 কিলোমিটার, বি ক্যাটাগরি ও আঞ্চলিক মহাসড়কে 50 কিলোমিটার, জেলা সড়কে 50 কিলোমিটার এবং সিটি কর্পোরেশন পৌরসভা সদরে 50 কিলোমিটার
কিলোমিটার উপজেলা মহাসড়ক ও শহর এলাকার প্রাইমারি আরবান এগুলিতে আসলে 35 কিলোমিটার করে গাড়ি চলাচলের কথা রয়েছে। আসলে আমি যদি বলে থাকি আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এটার কোনো নিয়মে মানা হচ্ছে না, যেহেতু এখানে দুটি লেন, এই লেনগুলিতে আসলে কোন লেনে কোন গাড়ি চলবে সেটা ঠিক করা হয়নি এবং একই সাথে বলা হয়েছিল আসলে 3 চাকার যান চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে আসলে 3 চাকার যান চলাচল খুবই বেশি, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অংশের কথা যদি আমি বলে থাকি, এই অংশে কিন্তু 3 চাকার যান চলাচল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। হাইওয়ে পুলিশ দেখো না দেখার ভান করছে এবং এখানে কিন্তু আসলে কোন লেনে কোন গতিতে কোন গাড়ি চলবে সেটা যদিও নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু মহাসড়কগুলিতে আসলে এটার কোনো নিয়মই মানা হচ্ছে না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ি একের পর এক আসতেছে, কোন লেনে কোন গাড়ি চলবে এটা কোনো নির্ধারণ করা হয়নি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। গতিসীমা নির্ধারণ করলেও কিন্তু লেন নির্ধারণ না হওয়ার কারণে কিন্তু আসলে গাড়ি যে যার মতো করে চলছে। যদিও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এটা করা হয়েছে যদিও বলা হচ্ছে, কিন্তু আসলে লেন মেনে হচ্ছে না, লেন নির্ধারণ করে দেওয়া হয়নি কোন লেনে কোন গাড়ি চলবে। ইচ্ছা মতো গাড়ি চালানো হচ্ছে, কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং একই লাইনে কিন্তু ট্রাকও চলছে, একই লাইনে বাসও চলছে, একই লাইনে 24 চাকা 3 হুইলার গাড়ি চলছে এবং একই লাইনে 3 হুইলার গাড়িও চলছে এবং সিএনজিও চলাচল করছে। কোনোভাবে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা হয়নি কোন লেনে কোন গাড়ি চলবে এবং যদিও নিয়ন্ত্রণ যদি বলা হতো যে এই লেনে এই গাড়ি চলবে, গাড়ি নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তাহলে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা কম হতো। এখন কিন্তু আসলে যদিও বলা হচ্ছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এইটা নির্ধারণ করা হয়েছে, কিন্তু আসলে কোন লেনে কোন গাড়ি চলবে এটা বলা হলো, কিন্তু লেন যখন নির্ধারণ করে দেওয়া হয়নি তাহলে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা কতটুকু প্রতিরোধ করা যাবে সেটা বোঝা যাচ্ছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইচ্ছা মতো কিন্তু গাড়ি চলছে, কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হারিয়া। সাইফুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর যানজট সমস্যা নিরসনে এবার চালু হলো আন্তজেলা বাসের গেট লক সিস্টেম। রোববার দুপুর থেকে প্রাথমিকভাবে মহাখালী বাস স্ট্যান্ডে কার্যক্রম চালু করা হয়। এর ফলে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সবশেষ আবদুল্লাপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। এর মাঝে কোথাও যাত্রী তুলতে পারবে না। যেসব পরিবহন এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। এতদিন আপনার এদিকে ব্রেক করানো লাগছে, ঝামেলা, সার্জন পুলিশ, এখন আর ব্রেক করতে হয় না। যাত্রী ওই স্ট্যান্ড আইসা পরে, রাস্তা তোড়ান লাগে না। রাস্তায় গাড়ি ব্রেক করলে যানজট তৈরি হয়, এখান থেকে উঠলে নিরাপদ। আমরা সার্ভিসটা সঠিক থাকলে তো ভালোই। না পাইলেও তৃপ্তি আছে। আমাদের টার্মিনালে চলে যাব যাত্রী, টার্মিনালে চলে গেলে আমরা যাত্রী টার্মিনালে বুক করবো, আমরা চালাইমো সিটিং সার্ভিস। নামবো ওখানে, কিন্তু ওখানে নামাতে আমাদের এখানে নামাচ্ছি, এখানে আমরা দাঁড়াইছি। রাজধানীর বৃহত্তম বাজার কারওয়ান বাজার সরানো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তারপরেও যে কোনো মূল্যে সরানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। দুপুরে গুলশান 2-এ নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের 4 বছরের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। মেয়র বলেন, 18টি নতুন ওয়ার্ডের জন্য বরাদ্দ একনেকে অনুমোদন পেয়েছে, সেই অনুযায়ী কাজ চলছে। ডিএনসিসি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসে ওয়ার্ড কাউন্সিলরদের 50,000 টাকা দেওয়া হয়েছে বলেও জানান। আমাদের এখন সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছিল কারণ বাজার। সেই কারণ বাজারের কাজ আমরা হাতে নিয়েছি। একটি শহরের মাঝখানে কোনো ধরনের একটি পাইকারি বাজার থাকতে পারে না। আমি অনেকদিন বলতাম, বিশেষ করে তেজগাঁও যে বাস ট্রাক স্ট্যান্ড যেটা আছে, ওদিকে তো একটা জায়গা দিতে হবে, একটি নির্দিষ্ট স্থান দিতে হবে ট্রাকগুলা। আপনারা জানলে খুশি হবেন আনন্দের সাথে, আমরা গত কয়েকদিন আগেই বিটিসিএল এবং ওয়ার্কস মিনিস্ট্রি থেকে চিঠি পেয়েছি, এইটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ট্রাক স্ট্যান্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ 23 নাবিক নিয়ে রাতে কুতুবদিয়া পৌঁছাতে পারে। সেখানে আংশিক পণ্য খালাস হবে। মঙ্গলবার বিকেলে বোট বা লাইটার জাহাজে নাবিকদের আনা হবে জেটিতে। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম এ তথ্য জানান। এই সময় তিনি আরও বলেন, জাহাজটি যে গতিতে চলছে তাতে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে কুতুবদিয়া পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমালি জলদস্যুদের হাতে অপহরণের দীর্ঘ 1 মাস পর গত 13 এপ্রিল রাত 3টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজ সহ 23 নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলেও আবারও তাদের পালাতে হবে বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি সহ সমমনা দলগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। তারা যদি আবারও জ্বালাও পোড়াও করে তবে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দুপুরে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে। নির্বাচনের পর কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন এই কর্মকর্তার 2 দিনের সফর ঘিরে চলছে নানা আলোচনা। এই সফরের মাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মত পার্থক্য কাটিয়ে কি আসতে চলেছে কোনো স্বস্তির খবর, নাকি নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে বাংলাদেশ? কি বলছেন বিশেষজ্ঞরা? আরও জানাচ্ছেন শাকিলা করিম। ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া অঞ্চল সফর শুরু করেছেন শুক্রবার। সফরের শেষ ধাপে আগামী মঙ্গল ও বুধবার ঢাকায় অবস্থান করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ঘটনা নিয়ে টানাপোড়েন থাকলেও নির্বাচনের পর 4 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠানোর মধ্য দিয়ে তা আবার সহজ অবস্থানে ফিরে এসেছে। এখন লুর সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। জোর আলোচনায় থাকতে পারে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি। নির্বাচন পরবর্তী বর্তমান যে পরিস্থিতি আছে, এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারি, এইটা আমাদের কূটনৈতিক সাফল্য হবে যদি আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। রেবের উপরে যে স্যাংশন হয়েছে, আই এম শিওর যে এটা এই প্রসঙ্গটা উত্থাপন করা হবে রেবের থেকে স্যাংশনটাকে তুলে নেওয়ার জন্য। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিমালা অনুসরণ করে আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফলে ডোনাল্ড লুর এই সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই প্রাধান্য পাবে বলে মত সাবেক রাষ্ট্রদূতের। এই ইলেকশনের আগে তাদের এক রকমের অবস্থান ছিল, ইলেকশনের পরে তারাই তাড়াতাড়ি আমাদের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করেছে। তাদের বিশাল স্বার্থ আছে আমাদের এখানে, আমাদের বিশাল স্বার্থ আছে তাদের সাথে। সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই দেশের সম্পর্ক, দুই দেশের আদান প্রদান যাতে এগিয়ে যায় নতুনভাবে, সেই জন্য চেষ্টা করছে। লুর সফরে অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ থাকবে। একই সাথে রোহিঙ্গা ইস্যুর জোর আলোচনা ঢাকার জন্য বেশি গুরুত্ব বহন করবে বলেও জানান সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় নিয়ে কথা হয় তাহলে আমরা নিশ্চয়ই খুব খুশি হওয়ার কথা। তাদের একটা দায়িত্ব আছে এই গণহত্যা বন্ধ করা এবং এদেরকে তাদের দেশে তাদের সমস্ত অধিকার সহ ফেরত পাঠানো। সেটা হলে আমরা খুব খুশি হই। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর এবারে ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর। এর আগে আওয়ামী লীগ ও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচনের আগে শর্তহীন সংলাপে চিঠি দিয়েছিলেন তিনি। নির্বাচনে তার ভূমিকা নিয়েও ছিল নানা আলোচনা। তাই নির্বাচনের পর তার এই ঢাকা সফর নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে কূটনীতির মহল থেকে রাজনীতির মহল সর্বত্র। শাকিলা করিম, RTV, ঢাকা। দীর্ঘ 5.5 মাস ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে। এতে দেশের বাজারে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। বিপাকে সাধারণ মানুষ। তবে এরই মধ্যে আজ ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর পাওয়া গেছে। হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, আজ এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কথা আছে। এখন পর্যন্ত হিলি স্থল বন্দরে প্রায় 30 জন আমদানিকারক 38,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য ইম্পোর্ট পারমিট পেয়েছেন।
সুতরাং ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে এর দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এবার ভারতের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে। সোমবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল 5টা পর্যন্ত। 10টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট 96 আসনে হচ্ছে ভোট গ্রহণ। চতুর্থ দফায় ভোটের হেভিওয়েট প্রার্থী তালিকায় আছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, কংগ্রেসের অধীর চৌধুরী, ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। নির্বাচন কমিশন জানায় এই পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার 24.9%। বর্ধমান, পূর্ব আসানসোল, বহরমপুর, বীরভূম, বোলপুর, কৃষ্ণনগরে বেশ কিছু এলাকায় ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ভারতের 18তম লোকসভা নির্বাচনের কিন্তু আজকে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। এখনো পর্যন্ত গোটা দেশে ভারতীয় সময় বেলা 11টা পর্যন্ত 24.9% ভোট পড়েছে গড়ে, এবং পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 32.78%। গোটা দেশের 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে কিন্তু ভোটদান চলছে এবং পশ্চিমবঙ্গে 9টি আসনে ভোটদান চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই বেশ কিছু বিক্ষিপ্ত কিন্তু ঘটনার খবর কিন্তু আমরা ইতিমধ্যেই এসেছে শুরু করেছে। বিভিন্ন অভিযোগ কিন্তু সকাল 11টার মধ্যে প্রায় 1100 অভিযোগ কিন্তু জমা পড়েছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের তরফে নির্বাচন কমিশনের কাছে। আসানসোলে জিতেন্দ্র তেওয়ারিকে, তৃণমূলের বিজেপির হেভিওয়েট নেতা, তাকে কিন্তু বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। গতকালই বর্ধমানের কেতুগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে। বহরমপুরে তৃণমূল কংগ্রেস কর্মীকে পুলিশকে সপাটে চড় মারার ঘটনাও আমরা দেখেছি। বিভিন্ন বোলপুরে, বীরভূম কিন্তু হেভিওয়েট এবারে নজর কাড়া কেন্দ্র, যেহেতু তৃণমূলের বীরভূমের অন্যতম নেতা অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দী রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বীরভূম এবং বোলপুরের ভোটের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। সেখানেও কিন্তু সকাল থেকে অশান্তির খবর পাওয়া গেছে। অশান্তি হয়েছে বহরমপুরে যেমন হয়েছে, বীরভূমে হয়েছে, আসানসোলে হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তির খবর ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সিপিবির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনর মরদেহ শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা। মুক্তি সংগ্রামের পথ প্রদর্শক হিসেবে পরিচিত হায়দার আকবর খান রনর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলে জানান শ্রদ্ধা জানাতে আসা নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানে বরেণ্য এই ব্যক্তিকে দাফন করা হবে। আর বাদল জানাচ্ছেন এরই বিস্তারিত। কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনুর মরদেহে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। শ্রদ্ধা জানাতে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শোকাবহ এক পরিবেশ তৈরি হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ নেতাদের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনুর মরদেহে দলের পক্ষে শ্রদ্ধা জানান। নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, যা আমাদের জন্য রেখে গেলেন, এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বর্তমান প্রজন্মের দায়িত্ব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রবীণ এই রাজনীতিকের প্রতি শ্রদ্ধা জানান। যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ দেখতে পাননি। এরপর সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এমন বীরের মৃত্যুকে অকাল প্রয়াণ বলে জানান সবাই। তবে রণভাই থাকলে সুবিধা হতো কি ঐক্যের ধারাটা আবার তৈরি করা যেত আর কি। এর আগে রাজধানীর পল্টনে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিভবনের সামনে রনুর মরদেহ নেওয়া হয়। গেল শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রনো। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে। 1942 সালের 31 আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। আর বাদল, RTV, ঢাকা।
পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে আরেক প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামালের সমর্থকদের বিরুদ্ধে। রোববার মধ্যরাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়রা জানান, রাতে চেয়ারম্যান প্রার্থী তানভীরের নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বাসায় ফিরছিলেন তার সমর্থকরা। এ সময় কামালের সমর্থকরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। পরে এর জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় আহত হয়েছে 10 জন। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সিরাজগঞ্জের নির্বাচন পরবর্তী সহিংসতা ও নিহতের বিষয়ে কি তথ্য আছে জানাবেন? ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন, গত 8ই মে সিরাজগঞ্জের 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের পর থেকে কিন্তু সিরাজগঞ্জের বেলকুচি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। এখানে পরাজিত যে প্রার্থী রয়েছে তার সমর্থকদের উপরে কিন্তু বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে। তো 8ই মে রাতে আসলে পরাজিত প্রার্থী অর্থাৎ মোটরসাইকেল প্রতীকের যিনি প্রার্থী ছিলেন তার নিকটাত্মীয় আবুল হোসেনের উপরে হামলা চালায় দোয়াত কলম প্রতীকের যে প্রার্থী রয়েছে তার সমর্থকেরা। সেই হামলা কিন্তু তিনি গুরুতর আহত হন। আহত হওয়ার পর তাকে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটাল এবং সেখান থেকে পরবর্তীতে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তো ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজকে ভোর রাতের দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু বেলকুচি উপজেলা আরো বেশি উত্তপ্ত হয়ে পড়ে। তো সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় বেলকুচি থানায় 7 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলা এজাহারভুক্ত যে আসামিরা রয়েছে তাদের মধ্যে 3 জনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বেলকুচির নির্বাচনী সহিংসতার সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে 14 ঘন্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 8টার পর থেকে বিমান ওঠানামা শুরু হয়। তবে এখনো পর্যন্ত রানওয়ের বিদ্যুৎ বিভ্রাটের ত্রুটি শনাক্ত করতে পারেনি বিমানবন্দরের প্রকৌশল বিভাগ। এর আগে রোববার সন্ধ্যা 6টার পর থেকে নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও US বাংলা এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট বাতিল করা হয়। এতে ঢাকাগামী 2 শতাধিক যাত্রী দুর্ভোগে পড়ে। সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দর রানওয়েতে উন্নয়ন কাজ চলছিল। এই অবস্থায় কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ে। এরপর থেকে রানওয়ের বাতিগুলো জ্বলছে না। বিষয়টি জানার পর থেকে ত্রুটি শনাক্তের চেষ্টা চলছে। সন্ধ্যার মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সীমান্ত ঘেঁষা শেরপুরের গারো পাহাড়ে শাল গজারির বনে প্রতিদিনই আগুনের ঘটনা ঘটেছে। এতে হুমকির মুখে বন ও পাহাড়ের জীববৈচিত্র্য, নষ্ট হচ্ছে মাটির গুণগত মান। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন লাগে শাল গজারির বন ধ্বংস করছে। শেরপুর থেকে মুগনিউর রহমান মনির তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। দিনের আলোর মতোই রাতের অন্ধকারেও দাউ দাউ করে আগুন জ্বলছে গারো পাহাড়ের শালগজারির বনে। কে বা কারা আগুন লাগিয়েছে জানা নেই কারো। প্রতিবছর শুষ্ক মৌসুমে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে শেরপুরের গারো পাহাড়ে। শালগজারির বনে আগুন লাগিয়ে ধ্বংস করা হচ্ছে বন ও বনের জীববৈচিত্র্য। মারা যাচ্ছে পশু, পাখি ও কীটপতঙ্গ। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শালকপিজ, বনজ ও ঔষধি গাছের চারাসহ নানা প্রজাতির লতাগুল্ম। স্থানীয়দের অভিযোগ, বনের ভেতর গরু চরানো রাখাল ও অসাধু একটি চক্র নিজেদের সুবিধার্থে আগুন লাগিয়ে দিচ্ছে। আগুনে পুড়ে গাছ মরে গেলে সেগুলো রাতের আধারে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। প্রত্যেক বছর এইভাবে বনের ভেতর আগুন লাগাই দেয় পোলাপাইনের লোকজনে। পাকালি মরে যায় এবং হলো পশু পাখি একটু ইয়েতে থাকে, আতঙ্কে থাকে। এইগুলা সব পুইরা সাফ হয়ে গেছে। এই কফিস গাছ যত আছে, শাল বাগানগুলা গাছগুলা শেষ হয়ে গেছে। ছোট কালতনি দেখতেছে আগুন পাহাড়ে জ্বলে, এখন তো গাছই নাই। এমন আছে 15 দিন 20 দিন পর্যন্ত পাহাড়ে আগুন জ্বলছে। বন রক্ষায় সবসময় তৎপর থাকার দাবি বনরক্ষীদের। অনেক বড় বিটে আমরা 3 জন লোক আগুন নিভাইতে বিশাল কষ্ট হয়। আমাদের তো কোনো কিছু সরঞ্জাম নাই। আমরা ফায়ার সার্ভিসের লাইনও আমরা পাই না, কোনো কিছুই আমরা এমনিতে পাই না। রাস্তার পাশে আগুন ধরিয়ে দিয়ে তারা সেলফি ওঠায়, এরপরে দেখা গেছে তারা চলে যায়। তারপরে আমরা অনেক করে এই আগুন প্রতিহত করি।
তবে জনবল সংকটের কথা জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। সচেষ্ট ছিলাম, আমার স্টাফ নিয়ে আমি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছি। বনের তেমন ক্ষতি হয় নাই, সামান্য কিছু ক্ষতি হয়েছে। এখন বৃষ্টি পড়ছে, আশা করি পূর্বের অবস্থায় সেই বাগানগুলি ফিরে যাবে। জনবল সংকট দূর করতে পদক্ষেপ নেয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বন বিভাগের পদক্ষেপ দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। রাশিয়ার অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের হামলায় নিহত হয়েছে অন্তত 15 জন, আহত হয়েছে আরও 10 জন। সীমান্তের নিকটবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের চালানো অন্যতম প্রাণঘাতী হামলা এটি। জানা যায়, ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়া গুলি করে ফেলে দেওয়ার পর সেটির একটি টুকরোর আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের অংশ বিশেষ ধসে হতাহতের এই ঘটনা ঘটে। ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সোভিয়েত আমলের বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। গাজার সর্বদক্ষিণে রাফার পূর্ব ও মধ্যাঞ্চলের পাশাপাশি উত্তর গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে বর্বর ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় গেল 24 ঘন্টায় গাজায় নিহত হয়েছে আরও অন্তত 63 জন। ফিলিস্তিনের গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় এরই মধ্যে নিহত ছাড়িয়েছে 35,000। নিহতদের মধ্যে 15,000 শিশু ও 9,000-এর বেশি নারী। তবে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে 10,000-এর মতো মরদেহ এখনও বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার নিচে পড়ে আছে। এদিকে গাজা ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ থেকে অন্তত 50 জন অধ্যাপককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে কেউ সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, কেউ বা সংহতি জানিয়েছিলেন। আটককৃত অধ্যাপকদের মধ্যে কেউ কেউ পুলিশের মারধর, হয়রানি ও হেনস্থার শিকারও হয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধ, ইসরায়েল সরকার ও ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন সহ বেশ কিছু দাবিতে গেল 17 এপ্রিল বিক্ষোভে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউরোপের অন্তত 12টি দেশে। খেলার খবর। ক্রিকেট। তাসকিন আহমেদের মেডিকেল রিপোর্ট হাতে আসার পর টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করবে বিসিবি। ক্রিকেট বোর্ড জানিয়েছে, গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে চোট পাওয়ায় বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে এই তারকা পেসারের। আর তাতেই বাংলাদেশের দল ঘোষণা পিছিয়ে যায়। ম্যাচের দিন দুপুরে তাসকিনের মেডিকেল পরীক্ষা করা হয়। আজ বিকেলের মধ্যে তাসকিনের রিপোর্ট আসবে বিসিবির হাতে। সেই রিপোর্টের ভিত্তিতেই নির্ভর করছে তাসকিনের ভাগ্য। তাসকিন বাদ পড়লে তার জায়গায় তানজিদ সাকিবের সুযোগ হতে পারে বিশ্বকাপ দলে ঢোকার। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।